এত কম সময়ের মধ্যে এত মানুষের মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা। এই পর্যন্ত 150 জনের মৃত্যু আর জখম প্রায় কয়েক হাজার। ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশের সবথেকে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার শেখ হাসিনা। চলতি বছরের জানুয়ারি মাসে চতুর্থবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। দেশে 64টি জেলার মধ্যে 47টি জেলায় জ্বলছে আগুন, অগ্নিকাণ্ড ও মৃত্যুর বাতাবরণ। আর এই বৃহত্তর আন্দোলনকে থামাতে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে শাটডাউন এর সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ বিমান পরিষেবা, রেল, ইন্টারনেট বন্ধ, গোটা দেশে সরকারি বেসরকারি যে কোনো সংস্থা, কোনো ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ, এমনকি মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কলেজের পঠন পাঠন সম্পূর্ণভাবে বন্ধ। প্রশ্ন হলো, কেন এই পরিস্থিতির সম্মুখীন হলো বাংলাদেশ? এর কারণ একটাই, সরকারি চাকরিতে 56% আসনই হলো সংরক্ষিত, আর তার মধ্যে 30% আসন রয়েছে 71-এর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। 2018 সালে ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলনের ফলে এই সংরক্ষণ তুলে নিতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা সরকার, এবং এরপর চলতি মাসেই এক মুক্তিযোদ্ধা পরিবারের দায়ের করা মামলায় হাইকোর্ট শেখ হাসিনা সরকারের সেই সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করে আবার সেই সংরক্ষণকে পুনরায় চালু করার কথা বলে, যার ফলেই আজ ছাত্র সমাজ আন্দোলনের পথে নেমেছে। এই আন্দোলনের প্রথম সূত্রপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনের পরিস্থিতি চরম উত্তাপ হয় যখন এক সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা বলেন যে যদি স্বাধীনতা সংগ্রামীদের পরিবার সংরক্ষণ না পায় তাহলে কারা সংরক্ষণ পাবে? রাজাকারেরা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এই স্টেটমেন্ট এর পরে পরিস্থিতি ভীষণভাবে উত্তাল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। রাজপথে ছাত্ররা স্লোগান তোলে, আমরা কারা? রাজাকার, রাজাকার। এখানে রাজাকার বলা হচ্ছে যারা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যকে সাপোর্ট করেছিল, বাংলাদেশে তাদেরকে রাজাকার বলা হয়। বাংলাদেশে সরকারি চাকরিতে কোথায় কত সংরক্ষণ আছে তা একটু জানা যাক। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য 30%, মহিলাদের জন্য 10%, অনগ্রসর জেলার জন্য 10%, উপজাতি সম্প্রদায়ের জন্য 5%, বিশেষভাবে সক্ষমদের জন্য 1%। এই হচ্ছে মোট 56% সংরক্ষিত আসন। গত 5ই জুলাই হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে দেশের সংরক্ষণ নীতির কথাও মেনশন করা হয়েছিল। সেই রায় স্পষ্টভাবে বলা হয় যে সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী পরিবারদের জন্য 30% আসন সংরক্ষণ থাকবে এবং বাকি 70%-এর মধ্যে 10% মহিলাদের জন্য। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর 1996 সাল পর্যন্ত এই সংরক্ষণ আইন স্থগিত ছিল। এরপর হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় আসার পরেই আবার কার্যকর হয়, কিন্তু আবার 2001 সালে হাসিনা সরকারের পতন হলে এই সংরক্ষণকে অকার্যকর করা হয়। আবার পুনরায় 2009 সালে হাসিনা সরকার ক্ষমতায় আসলে আবার এই সংরক্ষণের গতি আনে। 2018 সালে এই সংরক্ষণ তুলে নেওয়া নিয়ে আদালতে মামলা করা হয়। আদালত এই সংরক্ষণ বিধিকে পুনর্বহাল রাখে। এরপরেই ছাত্র সংগঠনের আন্দোলন শুরু হয় বাংলাদেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশে এই কোটা সংস্কার নিয়ে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সংঘাত যেন থামছেই না। আর এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কারফিউ জারি করেছে। সর্বশেষ কারফিউ বাংলাদেশে জারি করা হয়েছিল 2007 সালে। সেটিও হয়েছিল ছাত্র বিক্ষোভের দমনের জন্য। প্রশ্ন হলো, কারফিউ জারি করতে হলো কেন? কারফিউ এমন এক সময় জারি করা হলো যখন পুলিশ র্যাবের সাথে আন্দোলনকারীদের রক্তাক্ত সংঘাত হয়েছে টানা 4 দিন ধরে, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে মুভ করে যাচ্ছিল। যেভাবে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে চলেছে এবং পাবলিকের টাকায় যেসব স্থাপনা বাংলাদেশের উন্নয়নের জন্য করা হয়েছে সেগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, আর সেগুলোকে রক্ষা করার জন্য কারফিউ দিতে বাধ্য হয়েছি, বলেন আইনমন্ত্রী। আন্দোলন এত
বেশি ব্যাপক ধারণ করে যে বাংলাদেশের আইন পুলিশ প্রশাসন ব্যর্থ হতে দেখা যাচ্ছিল সব জায়গাতেই। ঢাকার আকাশে ক্রমাগত হেলিকপ্টার চক্কর দিচ্ছে। যেসব এলাকায় বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সেসব জায়গায় হেলিকপ্টার থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিল। এবার এই আন্দোলনের কারফিউ কি শেষ পদক্ষেপ, না অন্য কিছু ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ সরকার? এর মাঝেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই আন্দোলনকে নিয়ে বলে আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব, যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন করা হোক।